সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের যে ক্লাসে কথা বলবো সেটা হচ্ছে চার্লসের সূত্র। গত ক্লাসে আমি তোমাদের বয়েলের সূত্র সম্পর্কে ডিটেলস তোমাদের ধারণা দিয়েছি। তোমরা আজকে চার্লসের সূত্র সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। এখন দেখো যে চার্লসের সূত্র কি, ভি সমানুপাতিক টি। এখানে পি কনস্ট্যান্ট, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। দেখো এই জায়গায় দেখো, আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কে টি, এরপরে আমরা যদি ভি ভাগ টি নিয়ে আসি তাহলে সমান টি। তাহলে এখানে চার্লসের সূত্র থেকে আমাদের দুটি গ্রাফ, কিন্তু বয়েলের সূত্র থেকে আমাদের তিনটি গ্রাফ পাওয়া গিয়েছিল। এখানে চার্লসের সূত্র থেকে দুটি গ্রাফ পাওয়া যাবে। হ্যাঁ, কারণ এখানে দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পাচ্ছে। সেটা এই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের ক্ষেত্রেও দেখো এখানে আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে এই দুটো ইকুয়েশন, প্রথম দুটো ইকুয়েশন মিলে আমাদের একটা গ্রাফ, সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের জন্য, অর্থাৎ y=mx এর জন্য একটা আমরা গ্রাফ পাবো, আর একটা গ্রাফ পাবো এইচ। তাহলে আমাদের প্রথম ইকুয়েশনের জন্য আমরা যে গ্রাফটা পাবো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানে y অক্ষে আমরা v নেব এবং x অক্ষে আমরা t নেব। দেখো এখানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাবো। এবার দ্বিতীয় যে গ্রাফটা পাবো আমরা, এর জন্য এই যে আমরা y অক্ষে v ভাগ t নেব এবং x অক্ষে আমরা v বা t যে কোনো একটা নিলে, এই দেখো এর পরিবর্তন সবসময় কনস্ট্যান্ট হবে। এই দুটো গ্রাফ আমরা এখান থেকে পাবো। তাহলে এখন এই যে চার্লসের সূত্র, এখানে চাপ কি স্থির আছে, এই ক্ষেত্রে স্থির মানে একই রকম চাপ, স্থির একই রকম মানে আইসো, আর চাপ ইংরেজি হচ্ছে বার। তার মানে এখান থেকে আমাদের চার্লসের সূত্র থেকে যে গ্রাফ দুটো আমরা পাচ্ছি, এই গ্রাফ দুটোকে আমাদের একত্রে বলা হবে আইসো বার। এখন চার্লসের সূত্র থেকে আমরা আগের মতো বয়েলের সূত্র, যেমন আমরা গণিত, দুই ধরনের গণিত আসে, এখানে চার্লসের সূত্র থেকেও কিন্তু দুই ধরনের গণিত আসে। তাহলে আগের যে বয়েলের সূত্রের গ্রাফ আমরা দেখেছি, গ্রাফ থেকে একটা গণিত আসে এবং তথ্য উপাত্ত দেওয়া থাকে, সেখান থেকে এক ধরনের গণিত আসে। এখানে চার্লসের সূত্র একই কথা, এখানে এই গ্রাফ থেকে, বিশেষ করে এই গ্রাফ থেকে আমাদের গণিত আসতে পারে। এখানে দেখো ভি এবং টি এর ভিতরে সম্পর্ক, এখানে এটা যদি V1 হয়, এটা V2 হয়, তাহলে এইটা হবে T1 আর এটা T2। এই যে চারটা মান আছে এখানে, V1 V2 T1 T2, এই চারটা মানের ভিতরে যে কোনো একটা যদি আমাদের মনে করি যে T1 এইটা অ্যাবসেন্স করে দিল, এটা x দিল, তাহলে বলবো যে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কি দেখবো আমরা, এই যে সম্পর্ক, এই গ্রাফটা কার ভিতরে সম্পর্ক, গ্রাফটার সম্পর্ক হচ্ছে আয়তন এবং তাপমাত্রা। আয়তন এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক কার সূত্র, তখন আমাকে দেখতে হবে আয়তন এবং তাপমাত্রার ভিতরে সম্পর্ক অবশ্যই চার্লসের সূত্র। তখন আমরা এই চার্লসের সূত্র, এই যে সূত্রটা আমরা বসাই দেবো, তখন V1 ভাগ T1 সমান সমান কি লিখবো, V2 ভাগ T2। এখান থেকে এই গ্রাফে যদি তিনটে মান দেওয়া থাকে, তাহলে আমরা এই চতুর্থ মানটা এই সূত্র থেকে ইজিলি আমরা বের করতে পারবো না, অবশ্যই পারবো। এখানে দেখো V1 T1 এর মান দেওয়া আছে, V2 এর মান দেওয়া আছে, T2 এর মান বের করবো, অবশ্যই পারবো। অথবা V2 T2 T1 এর মান দেওয়া আছে, V1 এর মান বের করবো, অবশ্যই আমরা এই সূত্র থেকে পারবো। এই এক ধরনের গণিত চার্লসের সূত্র থেকে আসে। আর দ্বিতীয় এক ধরনের গণিত আসে, এখানে তথ্য উপাত্ত দেওয়া থাকলো, মনে করো এখানে দেওয়া থাকলো V এবং T দেওয়া থাকলো, এইভাবে এখানে একটা মান দেওয়া থাকলো, এখানে একটা মান, এখানে একটা মান, এখানে একটা মান। এখন এই ক্ষেত্রে আমাকে দেওয়া থাকলো যে উদ্দীপকের তথ্যপত্র কোন সূত্রকে সমর্থন করে। তাহলে আমাদের প্রথমে আমরা কি দেখবো, যে এখানে সম্পর্কটা আসলে কার ভিতরে আছে, সম্পর্কটা
কারটার ভিতরে এখানে সম্পর্কটা আছে, এখানে সম্পর্কটা আছে কিন্তু কি আয়তন এবং তাপমাত্রা। তাহলে আমাদের এই জায়গায় দেখো এই যে সূত্রটা চার্জের সূত্র, আয়তন এবং তাপমাত্রা এই যে অনুপাত যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের সেটা চার্জের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে এটা মনে করো V1, এটা আছে T1, এটা আছে V2, এটা T2, একটা মান এখানে তোমাদের দেওয়া থাকবে। তাহলে এই V1 এর মান এই যে একে T1 দিয়ে ভাগ করলে মনে করো এখানে 0.8 আসলো, সে আমি কিন্তু ধরে নিয়েছি আর কি। তাহলে এখানে V2 আর এখানে T2 এই একইভাবে V2 ভাগ T2 এটাও কিন্তু 0.8 এরকম এখানে মান দেওয়া থাকবে। এই মানগুলো এভাবে ভাগ করলে তোমাদের এই একই ধরনের মান যে 0.8 এটা নয়, যে মানই আসুক, যে 0.8 আসতে পারে, 0.7 আসতে পারে, বা 1.9 আসতে পারে, যা আসুক প্রত্যেক ক্ষেত্রে আমাদের মান একই আসবে। অর্থাৎ অনুপাত যখন এরকম সমান হবে তখন আমরা নিশ্চিন্তভাবে আমরা বলতে পারবো এই তথ্যপত্র কার সূত্র সমর্থন করবে, এই তথ্যপত্র সূত্র সমর্থন করে চার্জের সূত্রকে সমর্থন করে। এখন চার্জের সূত্র আমাদের গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে চার্জের সূত্র আমাদের লক্ষণীয় বিষয় হলো যে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জন্য কোন সূত্র দায়ী বা কোন সূত্রের জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তা এই ক্ষেত্রে আমাদের দুই ধরনের সূত্র আমাদের লাগে, তার ভিতরে একটা হচ্ছে চার্জের সূত্র আর একটা হলো কিয়েরলসাকের সূত্র। এখন চার্জের সূত্র এখানে কি হিসাবে কাজ করে দেখো, কারণ এখানে যে চার্জের সূত্র আমাদের কি দেখিয়েছি দেখো তো, এখানে চাপ এবং এই স্থির চাপে আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক হলো সমানুপাতিক সম্পর্ক। এখন যখন তুমি তাপমাত্রা বেশি প্রয়োগ করবে তখন গ্যাসের অনুসমূহ কি এক জায়গায় থাকবে না ছোটাছুটি করবে? অবশ্যই ছোটাছুটি করবে। যখন গ্যাসের অনুসমূহ পরস্পর থেকে ছোটাছুটি করবে তখন গ্যাসের অনুসমূহ পরস্পর থেকে দূরে সরে যায়। এই সময় গ্যাস অনুসমূহের ভিতরে কি আন্তঃনৈমিক আকর্ষণ বল কি হবে? হ্রাস পাবে। আন্তঃনৈমিক আকর্ষণ বল যত হ্রাস পাবে তত গ্যাসের আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। আর গ্যাসের আয়তন যত বৃদ্ধি পাবে, আমরা সামনের ক্লাসে তোমরা গিয়েরলসাকের সূত্র সম্পর্কে ডিটেলস আমি আলোচনা করব। তারপরে গিয়েরলসাকের যে সূত্রটা হলো P সমানুপাতিক T। তো এই জায়গায় তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে দেখো তত আয়তন বৃদ্ধি পাচ্ছে, আবার তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে গিয়েরলসাকের সূত্র অনুসারে চাপ তত বৃদ্ধি পাচ্ছে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় বলেই গ্যাস অনুসমূহ গ্যাস সিলিন্ডারের দেওয়ালের গায়ে বেশি চাপ প্রয়োগ করবে। আর যখন এই বেশি চাপ প্রয়োগ করবে, এই চাপটা যদি ওই গ্যাস সিলিন্ডারের যে একটা সহ্য সীমা আছে, মনে করো সে 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। এখন এই যে সহ্য সীমা হলো 50 অ্যাটমসফিয়ার চাপ। এখন এই যে গ্যাস অনুসমূহ যদি এই সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তন এখানে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাইলে কি হবে? চাপ বৃদ্ধি হবে। এই চাপটা যদি 50 অ্যাটমসফিয়ারকে যদি অতিক্রম করে তাহলে গ্যাস সিলিন্ডার এখানে বিস্ফোরণ ঘটবে। আর যদি সেই চাপটা 50 অ্যাটমসফিয়ারকে অতিক্রম না করে, অর্থাৎ তার সহ্য, এখানে কিন্তু 50 অ্যাটমসফিয়ার কনস্ট্যান্ট নয়, ওই যে গ্যাস সিলিন্ডারের সহ্য সীমা, সেই সহ্য সীমা আমি ধরে নিয়েছি মনে করো 50 অ্যাটমসফিয়ার। যদি এই 50 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে, একে যদি অতিক্রম করে তাহলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটবে, আর যদি অতিক্রম না করে গ্যাস সিলিন্ডার অক্ষুণ্ণ থাকবে, এখানে বিস্ফোরণ ঘটবে না। এখানে এই যে 50 অ্যাটমসফিয়ারটা কিন্তু ওটা ধরে নেওয়া মান, সেখানে বিভিন্ন মান থাকবে 50, 70, 80, 200, 100 যা হোক না কেন, সেই সূর্য সীমাকে অতিক্রম করলে বিস্ফোরণ ঘটবে, আর সূর্য সীমাকে অতিক্রম না করে তোমার বিস্ফোরণ ঘটবে না। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই ক্ষেত্রে আমরা যে চার্জের সূত্র আমরা যে আলোচনা করলাম সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই ক্ষেত্রে আমাদের দুটো গ্রাফ আমরা পাইলাম। একটা গ্রাফ হলো তোমার y=mx অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের জন্য, আর একটা গ্রাফ পাইলাম কনস্ট্যান্টের জন্য। দেখো, আর এই ক্ষেত্রে চার্জের সূত্র থেকে আমাদের দুই ধরনের অঙ্ক আসে। একটা অঙ্ক এই গ্রাফ থেকে আসতে পারে, আর একটা অঙ্ক কোথা থেকে আসতে পারে, এই তোমার ডেটা পত্র দেওয়া থাকবে সেখান থেকে তোমার এই আর একটা অঙ্ক আসতে পারে। তখন এই তথ্যপত্র থেকে আমাদের অনুপাত যদি কনস্ট্যান্ট আসে তাহলে তোমার এটা চার্জের সূত্রকে সমর্থন করবে। এবং চার্জের সূত্রে
চাপ যদি স্থির থাকে তাহলে একই ধরনের চাপ হতো আইসো, আর চাপ এর ইংরেজি হচ্ছে বার। তাহলে চার্জের সূত্র থেকে যে গ্রাফ পাবো তাদেরকে একত্রে বলা হবে আইসো বার। এখানে গ্যাস সিলিন্ডার যেমন গ্যাস তরলীকরণ করে সিলিন্ডারের ভিতরে ভর্তি করলে বয়েলের সূত্র যেমন কার্যকর, তেমনিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য কার সূত্র কার্যকর হবে, সেটা হলো চার্লসের সূত্র এবং গেরস্টকের সূত্র। কারণ কি, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাস অনুষ্ণ পরস্পর থেকে ছোটাছুটি করবে, তখন গ্যাসের ভিতরে যে আন্তঃনালিক আকর্ষণ বল সেটা হ্রাস পাবে এবং গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। ওদিকে গেরস্টকের সূত্র তাপমাত্রা এবং চাপের ভিতরে সম্পর্ক হলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। কেন গ্যাসের চাপ বৃদ্ধি পাবে? এই জন্য তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে এবং গ্যাসের আয়তন বৃদ্ধি পাইলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। এই চাপ গ্যাস সিলিন্ডারের যে সহ্য সীমা, সেই সহ্য সীমাকে যদি অতিক্রম করে তাহলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটবে, আর যদি সহ্য সীমাকে অতিক্রম না করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটবে না। এখন এই যে চার্লস সূত্রের আর একটি রূপ আছে, সেখান থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার যে ভিত্তি অর্থাৎ পরম শূন্য তাপমাত্রার যে সমীকরণ বা ধারণা আমরা পাবো, সেখান থেকে আমরা কেলভিন স্কেলের ধারণা পাবো। এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে আমরা তোমাদের দেখাবো। তা তোমাদের এখানে চার্লস সূত্র সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমাদের ক্লাসটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি মনে হয় যে অসম্পূর্ণ হয়ে গেছে, ক্লাস তোমাদের পছন্দ হয়নি, কি বিষয়ে তোমাদের এখানে যোগ করে তোমাদের ক্লাসটা আরও সুন্দর, মনোমুগ্ধকর হতো, মনোরম হতো, সেটা তোমরা আমাদেরকে পরামর্শ দিলে আমরা অবশ্যই উপকৃত হব। তোমাদেরকে তেমনভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা নেক্সট ক্লাসে আমাদের সাথে থাকবে, এটা আমি আশা করি। আল্লাহ হাফেজ।